ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 3 নম্বর মডেল স্কুলটা আজকে সম্পূর্ণ সমাধান করবো তোমাদের গণিতের। চলো, আজকের আমি তোমাদের ওই 3 নম্বর মডেল স্কুলটা, গণিতের 3 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করার পূর্বে আমি অলরেডি যে দুটো মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি, সেটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরাও সেটা বের করে নিতে পারো। চলো আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ের মূল্যায়নের 3 নম্বর মডেল স্কুলটা দেখো কি বলা আছে। প্রথম প্রশ্ন বলা আছে যে একের কয়ের দাগে বলা আছে 7 টাকা 5 পয়সা সমান কত টাকা। চলো এটা আমরা সমাধান করি। তাহলে 7 টাকা 5 পয়সা মানে কত টাকা। আমরা অলরেডি টাকা এককটা কিসে চাইছে আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে, একক কিসে চাইছে, টাকায় চাইছে না পয়সা চাইছে। যদি টাকায় চাইছে, সুতরাং আমরা এক্ষেত্রে একটা টাকা পাচ্ছি, আর যেটা পয়সা আছে সেটাকে টাকায় কনভার্ট করব। এবার 5 পয়সা মানে কি জানি আমরা, 5 পয়সা মানে জানি কি, পয়সাকে যদি টাকায় কনভার্ট করতে হয়, কি বললাম, পয়সাকে যদি টাকায় কনভার্ট করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, 100 দিয়ে ভাগ করব। কেননা আমরা 1 টাকা সমান 100 পয়সা জানি। সুতরাং আমরা 100 দিয়ে ভাগ করলে পয়সাকে টাকায় কনভার্ট করতে পারবো। সুতরাং কী করবো, 5 ভাজিত 100। আর 5 ভাজিত 100 মানে কত জানি আমরা, 5/100 জানি। আর 5/100 হলে কী হয় বলো তো, 0.05 হয়। বুঝেছে? তাহলে কত পেলাম, টাকা হয়ে গেল। তাহলে আমরা কী পেলাম, প্রথমে 7 টাকা ছিল, 7 টাকা যুক্ত 0.05 টাকা সমান, যোগ করে দেবো, কত হচ্ছে 7.05 টাকা। কেমন, 7.05 টাকা। চলো পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে, দেখো পরের প্রশ্নটা বলা হচ্ছে যে কমপ্লিট। খ দেখো, 5/1000 ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এবার আমরা এই সমস্ত অঙ্কগুলো আমরা মুখে মুখেও করতে পারি বা ভাগ করে করতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা ক্ষয় দাগের প্রশ্ন বলা হচ্ছে, তাহলে 5/1000কে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। দশমিক ভগ্নাংশে প্রকাশ করে তোমরা ভাগ করে করতে পারো, অথবা এখানে মুখে মুখেও করতে পারো। দেখো প্রথমে লব, দেখো লব পূর্ণ সংখ্যা আছে, লবটা আমরা একটু ফাঁকা দিয়ে লবটা বসালাম, কেননা নিচে একের 3টে শূন্য আছে, অর্থাৎ 3টি অঙ্কের আগে দশমিক বসাতে হবে। দেখতে পাচ্ছি লব একটা মাত্র অঙ্ক বা একটা মাত্র সংখ্যা, তাই এর 3টি অঙ্কের আগে আমরা আমাদের দশমিক বসাতে হবে। 3টি তো শূন্য মানে কি, 3টি অঙ্কের আগে দশমিক বসবে, 1 2 3 দশমিক দাও এখানে, অর্থাৎ 0.005 হবে তোমাদের সঠিক উত্তর। তাহলে কি বলেছে যে 5/1000 ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হচ্ছে, তাহলে কত হচ্ছে 0.005। তোমরাও ভাগ পদ্ধতি করতে পারো। তাহলে 5/1000, আমরা এখানে দেখতে পাচ্ছি 4টি অঙ্ক, সুতরাং এখানে 4টি অঙ্ক থাকা উচিত। দেখতে পাচ্ছি একটা অঙ্ক, সুতরাং কী করবো সেক্ষেত্রে, এখানে 0 দিয়ে আমরা 5টা নামিয়ে ফেলি। এবার দশমিক দিয়ে আমরা একটা 0 নিলাম, তাহলে 50 তবু হচ্ছে না। এখানে 4টি অঙ্ক আছে, এখানে 2টি অঙ্ক আছে, আবার একটা 0 দিয়ে একটা 0 নিলাম। মনে রাখবে দশমিক দেওয়া মানে কি একটা মাত্র 0 পাবে, দশমিক থাকা মানে কি একটা মাত্র 0 পাবে। আর আরও যদি একাধিক 0 নিতে চাও, তাহলে যতগুলো 0 নেবে ততগুলো 0 বসাতে হবে। তাহলে 0 দিয়ে 0 বসালাম, তবু যাবে না, এখানে 3টি অঙ্ক হলো, এখানে 4টি অঙ্ক আছে, আবার একটা 0 দিয়ে আবার একটা 0 নাও, কত, এবার 4টে অঙ্ক হয়ে গেছে। এখানে 1000 আছে, তাহলে 1000 5 কত হবে, 1000 5 কত হবে, 5000। আচ্ছা, তাহলে কত হলো উত্তর, তোমাদের উত্তরটা হলো 0.005। মিলে গেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে যে গয়ের দাগের দেখো 300 যুক্ত 10 যুক্ত 8 যুক্ত 5/1000 এর এই স্থানীয় মানটিকে অঙ্কে প্রকাশ করো। তাহলে অঙ্কে প্রকাশ করতে হলে আমাদের কী করতে হবে, প্রথমে মানটা কী ছিল, প্রথমে মান ছিল যে 300 যুক্ত 10 যুক্ত 8, কেমন, তারপরে দশমিক থাকবে এখানে, তারপর বলা আছে প্লাস 5/1000। বুঝছে? তাহলে এবার আমরা কী করব, যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলোকে যোগ করব। কত হচ্ছে, তাহলে 310 আর 8 যোগ করলে কত হচ্ছে, 308 পাচ্ছে, 318 পাচ্ছি, 318 পাচ্ছে। আর এখানে 5/1000 মানে কত জানি। এবার তোমরা দশমিক দিয়েছো, যেহেতু ভগ্নাংশ অঙ্ক পড়ে যাচ্ছে, সুতরাং তোমরা দশমিক দিয়ে দিবে এখানে। দেওয়ার পর দেখো 5, তাহলে 1000 হয় কি, সহস্রাংশ হলে 1000 হয়। তাহলে দশমিকের পর একটা অঙ্ক হলে কি হয়, ধরো আমরা 0.253 লিখলাম। দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা দশমিকের পর প্রথম অঙ্ককে দশাংশ বলা হয়, তারপর শতাংশ বলা হয়, সহস্রাংশ বলা হয়। দেখতে পাচ্ছি তো সহস্রাংশ হলে কত হচ্ছে,
তিনটি শূন্য হবে, একের পেটে তিনটি শূন্য হবে, সুতরাং আমাদের কী করতে হবে 0.005 লিখতে হবে। আর 0.05 মানে কি, তাই দশমিক পর তিনটি অঙ্ক আছে মানে কি একের পেটে তিনটি অঙ্ক হবে, সুতরাং পেলাম কি 5/1000। 5/1000 মানে কি 0.005 হয়, বোঝা গেছে? তাহলে এটা হবে তোমাদের সঠিক উত্তর 318.005। পরের প্রশ্ন দেখি চলো। পরের প্রশ্ন বলা আছে সরি, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা হয় তারা ড্যাশ সরলরেখা। একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা হয় তারা সমবিন্দু সরলরেখা। কি বলা আছে? সমবিন্দু সরলরেখা, বোঝা গেছে? পরের প্রশ্ন চলো। দেখো, এটা এক্সাম্পল হিসাবে আমি যদি বলি যে একটা মাত্র বিন্দু দিয়ে যদি আমরা অসংখ্য সরলরেখা অঙ্কন করি, সেক্ষেত্রে কী হবে? সমবিন্দু, অর্থাৎ একটা বিন্দুকে কেন্দ্র করে যখন একাধিক সরলরেখাংশ অঙ্কন করা হয় বা সরলরেখা অঙ্কন করা হয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা সমবিন্দু সরলরেখা বলা হয়। আর যদি একটা একই সরলরেখা যদি একাধিক বিন্দু অবস্থান থাকে, সেক্ষেত্রে একটাই সরলরেখা, সেক্ষেত্রে কী হবে বলো তো? সেক্ষেত্রে হবে সমরেখ বিন্দু হবে। সেক্ষেত্রে কী হবে? সমরেখ বিন্দু। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা বিন্দুকে কেন্দ্র করে একাধিক সরলরেখা অঙ্কন করছি, সুতরাং কি বলবো আমরা? সমবিন্দু সরলরেখা বলবো। কি বলবো? সমবিন্দু সরলরেখা বলবো। চলো পরের প্রশ্ন কি বলেছে যে ওখান থেকে দেখো, তিনটি সমান্তরাল সরলরেখা পরস্পরকে কটি বিন্দুতে ছেদ করতে পারে। তাহলে চলো, তিনটি সমান্তরাল সরলরেখা দেখো, আমরা যদি তিনটি সমান্তরাল মানে কি একে অপরে ক্রস করবে না, কিন্তু পাশাপাশি থাকবে। তিনটি সরলরেখা আমাদের পাশাপাশি রাখতে হচ্ছে কারণ এখানে বলা আছে যে সমান্তরাল সরলরেখা, অর্থাৎ সমান বরাবর যাবে একটা রেখার সমান্তরালে আরও একটা রেখা যাবে। কেমন? এরকম আমাদের তিনটি রেখা অঙ্কন করতে হবে। একে বলা হয় কি? সমান্তরাল সরলরেখা। একই সমান্তরাল সরলরেখায় বরাবর যখন যাবে রেখাগুলো, তখন তাকে কি বলা হয়? সমান্তরাল সরলরেখা বলা হয়। এর উদাহরণ জানি আমরা রেল লাইনের পাথ কিন্তু সমান্তরাল সরলরেখা আছে। যেমন দেখো, দুটো লাইন, দেখো একটা নির্দিষ্ট ডিস্টেন্সে দুটো লাইন চলে যায়, তাহলে একে আমরা কি বলি? একে আমরা বলি কি? সমান্তরাল সরলরেখা। দেখতে পাচ্ছি কি এই তিনটি রেখা কি কাউকে ছেদ করছে না স্পর্শ করছে? দেখতে পাচ্ছি যে কোনো রেখা কোনোটাকে ছেদ করছে না বা স্পর্শ করছে না, সুতরাং এটা কিন্তু একটাও বিন্দু ছেদ করবে না। তাহলে আমরা কি বলে কি জানলাম? তিনটি তিনটি সমান্তরাল সরলরেখা পরস্পরকে একটিও বিন্দুতে ছেদ করবে না। একটিও বিন্দুতে, অ্যান্সার কি হবে? একটিও বিন্দুতে ছেদ করবে না। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে ছয় দাগের প্রশ্ন। দেখো, ছয় দাগের প্রশ্ন বলা আছে স্কেলের সাহায্যে 9.5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা অঙ্কন করো ও তার নামকরণ করো। তাহলে স্কেলের সাহায্যে তোমাদের কি 9.5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা অঙ্কন করো ও তার নাম করো। তাহলে তোমরা অবশ্যই এটা করতে পারবে। তোমরা স্কেল দিয়ে তোমরা 9.5 সেমি একটা দৈর্ঘ্যের একটা রেখা অঙ্কন করবে। 9.5 সেমি ধরো এরকম স্কেল দিয়ে তোমরা বসিয়ে প্রথমে মার্ক করে নেবে, দিয়ে তোমরা 9.5 সেমি একটা দৈর্ঘ্যের একটা রেখা অঙ্কন করে নেবে। 9.5 সেমি লিখে দিলে, আর নামকরণ করলে এ বি। তাহলে এ বি একটি 9.5 সেমি সরলরেখাংশ। এটা কিন্তু সরলরেখা হবে না, সরলরেখাংশ হবে। কেমন? পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে যে পরের প্রশ্ন বলা হচ্ছে 6 থেকে দেখো এ বি সি। দেখো এই দুটি বিন্দু কিন্তু তিনটি বিন্দু, এটা বি বিন্দু, এটা এ বিন্দু, এটা সি বিন্দু। দেখো একটা নির্দিষ্ট সরলরেখা আছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে এ বি সি, এটা বি কোণ হচ্ছে, এটা হচ্ছে বি কোণ। বি কোণ এখানে দেখতে পাচ্ছি যে বি কোণটা সৃষ্টি হচ্ছে, সেই কোণটা কিন্তু একটা সমান্তরাল সরলরেখা আছে বা এটা সরলরেখায় আছে। সুতরাং এর মান কত হতে হবে? আমরা জানি কি সরলরেখা মানে কি? সরলরেখার একটা নির্দিষ্ট ডিগ্রি মান আছে, তারা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ সরল কোণ। অর্থাৎ সরলরেখা মানে কি? সরল কোণের মান কত হয়? 180 ডিগ্রি। 180 ডিগ্রি সর্বদা এটা মনে রাখবে। যে কোনো তুমি যদি একটা রেখা অঙ্কন করো, তার যে কোণের মান সৃষ্টি হবে সেই কোণ হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি, বোঝা গেছে? তাহলে চলো পরের প্রশ্ন দেখি আমরা। বর্গজ দেখো, যখন ঘড়িতে 3টে বাজে তখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? দেখো এখানে 3টে মানে কি? ঘড়ির কাঁটা এরকম রাউন্ড যদি করি আমরা, এক্ষেত্রে দেখতে পাবো ঘড়ি। তো চলো খাতায় করে দেখাচ্ছি আমি। যদি আমি একটা বিন্দু কেন্দ্র করে যখন একটা রাউন্ড ঘড়ি অঙ্কন করলাম, তখন 3টে এই দিক বরাবর হয়। তোমরা ঘড়ি অনেকে জানো, ঘড়ি তোমরা প্রত্যেকে জানো। ঘড়ি দেখো এদিকে উপরটা থাকে 12, এদিকে 3 থাকে, এদিকে 6 থাকে, আর এদিকে 9 থাকে।
তাহলে দেখো ঘড়ির কাঁটা যখন 3টে বাজবে, ঘন্টার কাঁটা কিন্তু 3টে ঘরে থাকবে, আর মিনিটের কাঁটা কিন্তু কোন দিকে থাকবে, পুরো একদম 12টার দিকে থাকবে। সুতরাং এখানে যে কোণ উৎপন্ন করলো সেটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাই না? এই কোণ যখন 3টে বাজবে তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ সমকোণ উৎপন্ন করে। তাহলে এর মান কত হবে? তাহলে যখন ঘড়িতে 3টে বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। একটি ঘনবস্তুতে ড্যাশটি মাত্রা আছে। মনে রাখবে একটি ঘনবস্তুতে 3টি মাত্রা আছে। 3টি মাত্রা আছে। আমি এখানে ইংরেজি লিখে দিয়েছি, বাংলা লিখে দিলাম 90। কেমন? দেখো একটি ঘনবস্তুতে 3টি মাত্রা থাকে। একটা হচ্ছে দৈর্ঘ্য, 2 প্রস্থ আর 3 উচ্চতা। এই 3টি মাত্রা থাকে যে কোনো একটা ঘনবস্তুতে। পরের প্রশ্ন চলো, দাগের প্রশ্ন। লুডোর ছক্কার আকৃতি কি বলতো? লুডো ছক্কার আকৃতি কিন্তু ঘনক আকৃতি হয়, আর অন্য কোনো দেখার প্রয়োজন নেই। লুডোর ছক্কার আকৃতি ঘনক আকৃতি হয়, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি। 2 দিকে চলে এলাম আমরা। 2 দিকে কি বলা হচ্ছে দেখো, 2 দিকে বলা হচ্ছে যে 2 ক দেখো 10 জন শ্রমিক একটি কাজ 30 দিনে করতে পারে। কাজটি 20 দিনে শেষ করতে কতজন শ্রমিক লাগবে? এটা আমরা ঐকিক নিয়মে করতে পারি, এটা আমরা তৈরসিক নিয়ম করেও ঐকিক নিয়ম করতে পারি। তাহলে চলো আমরা আমাদের যেটা কমফোর্টেবল বা যেটা সুবিধা হবে সেটা আমরা করব। তাহলে আমাদের কি বলা হচ্ছে? আমাদের বলা আছে 10 জন শ্রমিক কাজ করে 30 দিনে। তাহলে 30 দিনে কাজ করে কতজন শ্রমিক? 30 দিনে একটি কাজ করে 10 জন শ্রমিক। কেমন? তাহলে একটি কাজ মানে একটা নির্দিষ্ট কাজ, মনে রাখো একটা নির্দিষ্ট কাজ করবে 30 জন শ্রমিক। 30 জন শ্রমিক 10 জন শ্রমিক 30 দিনে করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি গণিতের ভাষার সমস্যাটাই করতে পারি, প্রথমে আমরা কার মান জানতে চাইছে আমাদেরকে? শ্রমিকের সংখ্যা জানতে চাইছে। এবার আমরা প্রথমে দিনের, অর্থাৎ প্রথমে লেখো 2 এর ক। দেখো যে গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে তোমরা একটা ছোট্ট টেবিল করবে। যেহেতু দিনের মান আছে, শ্রমিকের মান নেই, প্রথমে লিখে দিন সংখ্যা বা সময় লিখবে, সময় লিখে ব্র্যাকেটে দিন লিখবে, দিন সংখ্যা হবে। তারপরে আছে শ্রমিক সংখ্যা, শ্রমিক সংখ্যা ব্র্যাকেটে জন লিখবে। কেমন? এবার তোমরা টেবিলটা সুন্দর করে সাজিয়ে ফেলো। এবার দেখো এখানে বলা আছে 30 দিনে কি বলবে? 30 দিনে একটি কাজ 10 জন শ্রমিক করতে পারে, 10 জন শ্রমিক করতে পারে। সেরকম 20 দিনে ওই কাজটি কতজন শ্রমিক করতে পারবে, তাই না? তাহলে প্রথমে আমাদের কি সম্পর্ক স্থাপন করতে হবে। আমরা জানি তৈরসিক নিয়মে করতে হলে সেক্ষেত্রে দুটো সম্পর্ক হয়, একটা হচ্ছে সরল সম্পর্ক, একটা ব্যস্ত সম্পর্ক। তাহলে এবার দেখো তো, একটা নির্দিষ্ট কাজ ধরে নাও, একটা নির্দিষ্ট কাজ ধরে নিলাম। ধরো এই কাজটা করা হবে, এই কাজটা করা হবে, নির্দিষ্ট কাজ, এই বাড়বে নাও কমবে নাও, এটা স্থির থাকবে, বোঝা গেছে? তাহলে এই কাজটি করা হবে, এই কাজটি করে এই নির্দিষ্ট কাজটি, এটা কিন্তু বাড়বে না কমবে না। এই নির্দিষ্ট কাজটি করতে 30 দিন সময় লাগবে, আর এই 30 দিন সময় 10 জন শ্রমিক, 10 জন শ্রমিক 30 দিনে করতে পারবে এই কাজটি। কেমন? আমি কি করলাম যে এই দিন সংখ্যা কমিয়ে ফেললাম। কেমন? এই কাজটি করব কিন্তু আরও দ্রুত করব, 30 দিন সময় লাগাবো না, আরও কমিয়ে আনবো। কত? 20 দিনে করব। 30 দিন সময় ভালো করে বোঝো, 30 দিন হবে না, এই কাজটি আমি আরও তাড়াতাড়ি করব। কোনো কিছু করার কারণে এই কাজটা আমি সম্পন্ন করব 20 দিনের মধ্যে। তাহলে 20 দিনের মধ্যে ওই 10 জন শ্রমিক কি করতে পারবে? অর্থাৎ দিন সংখ্যা কমে গেছে। তাহলে এই ক্ষেত্রে শ্রমিক কি বাড়বে না কমবে বলো তো? এখানে 30 শ্রমিকের সংখ্যা কিন্তু অলরেডি যখন দিন সংখ্যা কমে গেছে তখন শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে। এক্ষেত্রে কী সম্পর্ক হবে? আমরা জানি যদি বাড়ে আর একটা যদি কমে, যদি বাড়ে আর যদি কমে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে জানি কি একদিকে বাড়ে আর অপরদিকে যদি কমে, সেক্ষেত্রে কী হবে বলো তো? ব্যস্ত সম্পর্ক হবে। কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক হবে। আর যদি কমে, আর যদি বাড়ে, সেক্ষেত্রে কী হবে? যদি বিপরীতধর্মী যদি সম্পর্ক হয়, সেক্ষেত্রে কী হয়? সবসময় কী সম্পর্ক হয় জানি আমরা? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হয়, ঠিক আছে? সবসময় কী সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি দিন কমলে কী হচ্ছে? শ্রমিকের সংখ্যা কিন্তু বাড়ছে। দিন কমলে শ্রমিকের সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে সম্পর্ক কী হবে? ব্যস্ত সম্পর্ক হবে। অতএব লিখবে, অতএব দিন সংখ্যার সঙ্গে শ্রমিক সংখ্যার সম্পর্ক, শ্রমিক সংখ্যার
সম্পর্ক কী হবে? ব্যস্ত। কী হবে? ব্যস্ত সম্পর্ক, তাই না? এবার আমরা কিন্তু ঐকিক নিয়মে এর সমস্যাটার সমাধান করব। দেখো যেহেতু ব্যস্ত সম্পর্ক বলা হচ্ছে এক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে গুণ সম্পর্কে স্থাপন করবে। দেখো এক্ষেত্রে কথায় লিখবে যে 30 দিনে বলবে একটি কাজ 30 দিনে 10 জন শ্রমিক করতে পারে। বোঝা যাচ্ছে? তাহলে একদিনে কি করবে? তাহলে একদিনে ওই কাজটি করতে হলে কি করবে বলো তো? এই একদিনে কাজ করলে যে দেখতে পাচ্ছি 30 এখানে এই দুটো সম্পর্ক দিন আর জন অর্থাৎ শ্রমিক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক হলে এই দুটো কি করবে? গুণ করবে। অর্থাৎ একজন যখন ওই কাজটি করতে যাবে তখন কি বেশি দিন সময় লাগবে, একদিনে যখন কাজটি করবে সেক্ষেত্রে কি বেশি শ্রমিকের প্রয়োজন হবে। যদি আমরা কাজের পরিমাণটা আমরা দিন সংখ্যা যদি কমিয়ে আনি এর মানটা কি বেড়ে যাবে। বাড়লে কি জানি আমি সেক্ষেত্রে গুণ সম্পর্ক 10 গুণিতক 30। আচ্ছা 30 জন শ্রমিক অর্থাৎ 300 জন শ্রমিকের প্রয়োজন হবে। যদি একদিনে করতে হয় 30 দিনে যেখানে 10 জন শ্রমিক করতে পারি কাজটি, সেক্ষেত্রে একদিনে যদি আমরা নামিয়ে আনি সেক্ষেত্রে কিন্তু শ্রমিক সংখ্যা বেড়ে যাবে। আর বাড়লে কি হবে আমরা জানি কি গুণ করতে হবে। 10-এর সঙ্গে 30 আমরা কি করব? গুণ করব। অর্থাৎ 3 একে 3 অর্থাৎ 300 জন শ্রমিক লাগবে একদিনে করতে হলে। সেক্ষেত্রে কাজটি করতে 30 জন শ্রমিকের প্রয়োজন হবে। বুঝা যাচ্ছে? এবার বললাম কি আমাদের কি বলা হয়েছে যে আর 20 দিনে যদি করা হয় ওই কাজটি যদি 20 দিনে করে সেক্ষেত্রে কী হবে? 20 দিনে করলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? আর কতজন শ্রমিক লাগবে? আমরা কী করবো? 10 গুণিতক 30 বাই 20 অর্থাৎ বাই মানে কি জানি আমরা? ভাগ। 20 দিয়ে আমরা কি ভাগ করব। আমরা কী করব? 0 0 কেটে দেবো। আর 2 5 10 2 5 10 জন শ্রমিকের প্রয়োজন হবে। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে? 3 5 15 অর্থাৎ 5 গুণিতক 3 পড়ে আছে। কত হলো? 5 3 15। তাহলে কতজন শ্রমিকের প্রয়োজন হবে? 15 জন শ্রমিকের প্রয়োজন হবে। 15 জন শ্রমিকের প্রয়োজন হবে। তাহলে এখানে বলেছে তাহলে 20 দিনে বলেছে কাজটি 20 দিনে শেষ করতে কতজন শ্রমিক লাগবে? তাহলে 20 দিনে শেষ করতে কাজটি কতজন শ্রমিকের প্রয়োজন হবে? 15 জন শ্রমিকের প্রয়োজন হবে। তাহলে কী লিখবে তোমরা? যে কাজটি সম্পন্ন করতে কী লেখা আছে এখানে কি লিখবে তোমরা? যে বাকি কাজটি বা কাজটি শেষ করতে অতএব কাজটি শেষ করতে 15 জন শ্রমিকের প্রয়োজন হবে বা শ্রমিক লাগবে, প্রয়োজন হবে। বুঝছো? চলো পরের প্রশ্ন কি আছে দেখি আমরা। ক্ষয়তে দেখো তুমি ফুলের দোকানে 10.50 টাকার, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা ও বইয়ের দোকানে 20 টাকা দিলে, এখনও তোমার কাছে 75 পয়সা আছে। প্রথমে তোমার কাছে কত টাকা ছিল? তো দেখে নিই আমরা মোট কি জিনিস কিনেছি আর কত টাকা দিয়ে দেখি। ফুলের দোকানে দিয়েছি 10 টাকা 50 পয়সা দিয়েছে। 10.50 টাকা মানে কি 10 টাকা 50 পয়সা। আর মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা মানে কি 50.5 টাকা। আর বইয়ের দোকানে দিয়েছি 20 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? মোট আমরা কোথায় কি টাকাটা দিয়েছি সেগুলোকে আমরা কি করব? যোগ করব। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে দিয়েছি কি ফুলের দোকানে কত টাকা দিয়েছে? ফুলের দোকানে 10 টাকা 50 পয়সা অর্থাৎ 10 টাকা। আর মিষ্টির দোকানে দিয়েছি কত? মিষ্টির দোকানে দিয়েছি 50 টাকা 50 পয়সা মানে 50.50 টাকা। আর তারপরে বইয়ের দোকানে দিয়েছি 20 টাকা। 20 টাকা 0.00 বসে দাও টাকা। তাহলে মোট কত হবে তোমরা যোগ করে দাও। মোট কত আছে? মোট কত টাকা দিয়েছি আমি খরচ করেছি? দেখো 0.00 আর 5 10 শূন্য হাতে 1 দশমিক আর 0.0 আর 1 বসালাম। তাহলে 5 6 7 8 তাহলে 81 টাকা। কত টাকা হলো?
81 টাকা, 81 টাকা। তাহলে মোট খরচ হয়েছে কত? 81 টাকা। অতএব মোট খরচ কত? খরচ হয়েছে 81 টাকা, 81 টাকা, 81 টাকা। এবার দেখো আমার কাছে বলছে আমার কাছে আরও এখনও তোমার কাছে 75 টাকা আছে। বলবে অতএব বলবে যেহেতু আমার যেহেতু যেহেতু আমার কাছে যেহেতু এখনো আমার কাছে 75 পয়সা রয়েছে, কেমন? সুতরাং প্রথমে আমার কাছে ছিল কত টাকা? এখানে টাকায় উত্তর চাইছে, ভালো করে লক্ষ্য রাখো, এখানে কিন্তু টাকায় উত্তর চাইছে। সুতরাং কী করবে? এই যে পয়সাটা আছে না, পয়সাটা তোমরা টাকায় কনভার্ট করবে। তাহলে 75 পয়সা মানে কত জানি আমরা? 75 পয়সা বা সমান 75 পয়সা মানে কত টাকা হবে বলতো? 75 পয়সা যদি টাকায় কনভার্ট করি আমরা 100 দিয়ে ভাগ করব। আর 100 দিয়ে 75কে যদি 100 দিয়ে ভাগ করি সমান কত হবে? 0.75 টাকা। 0.75 টাকা রয়েছে। 75 টাকা 75 পয়সা ইকুয়ালস টু বা সমান দেবে বা 0.75 টাকা রয়েছে। তাহলে এবার আমরা কী করব? বাদ দেবো। তাহলে এই যে 81 টাকা ছিল না, 81 টাকার সঙ্গে এটা কিন্তু আমরা বাদ দেবো না, যোগ করব। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে পূর্বে কত টাকা ছিল আমরা বের করতে পারবো। তাহলে কী হবে উত্তরটা? এক্ষেত্রে উত্তরটা হবে কত? তাহলে প্রথমে আমার কাছে ছিল, তোমরা এই দুটোকে যোগ করবে। তাহলে 81.00 যুক্ত 0.75 সমান করবে একক লেখো টাকা। তাহলে টাকা সোজা টাকা নামাও, আর 505 টাকা, 5 আর 0.7 করতে 8 অর্থাৎ 81 টাকা 75 পয়সা। তাহলে প্রথমে আমার কাছে ছিল কত টাকা? 81.75 টাকা। 81.75 টাকা ছিল প্রথমে, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন দেখি 4.087কে অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশে পরিণত করো। এখানে অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ দুটোতেই কনভার্ট করতে হবে। তাহলে প্রথমে কি বলা হচ্ছে? আমাদের বলা হচ্ছে যে সংখ্যাটা কত? আর সংখ্যাটা বলা হচ্ছে যে তোমাদের 2-এর গ সংখ্যা বলছে 4.078। সংখ্যাটাকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে আমরা বাই দিলাম, দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা টুকে ফেললাম। 4078। নিচে কি করলাম? দশমিক মানে 1 জানি, আর পরে 3টি অঙ্ক মানে কি 3টি শূন্য হয়েছে, অর্থাৎ 4078কে আমরা বাই 1000। আমরা এবার কি করব? এবার আমরা অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করব। অপ্রকৃত ভগ্নাংশ অলরেডি করেই ফেলেছে, না আরটুকু বাকি আছে। কি আছে বলো তো? কাটাকাটি করতে হবে। কি না দেখো, 1000 আর 4078কে আমরা কি কাটাকাটি করব। কাটাকাটি করি বা লঘিষ্ঠ আকার। কাটাকাটি মানে কি লঘিষ্ঠ আকার। আর দেখতে পাচ্ছি আমরা এখানে দুটোই জোড় সংখ্যা সমান 2 দ্বারা বিভাজ্য করবে। 10কে করো 5 আর 2টো 0, অর্থাৎ কি হলো? তাহলে 500 দুগুণে 1000, আর 4-এর হাফ 2, 0 0, 7 কত 3 3 6, 2 3 6, 2 3 6, 1 18, 2 9 18 পেয়ে গেছি আমরা। এবার আমরা উপর নিচে 2 দ্বারা উপর নিচ দুটো সংখ্যাকে আমরা 2 দ্বারা বিভাজ্য করেছি। দেখতে পাচ্ছি এটা কিন্তু 2000 2039 উপরে থাকলো আর নিচে থাকলো 500। সুতরাং আমরা কি করব? এক্ষেত্রে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে দেখতে পাচ্ছি আর হবে না। আমরা কি করবো? আর কাটাকাটি হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে ভাগ করব। কি পেলাম? 2039/500। কেমন? এক্ষেত্রে আমরা ভাগ করলে কত পাবো? তাহলে আমরা এটা অপ্রকৃত ভগ্নাংশ পেয়ে গেছি। এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ পেয়েছি। মনে রাখবে এটাও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ ছিল। কোনটা? যে আমি যে লিখেছি, প্রথমে লিখেছিলাম এই দশমিক সংখ্যাকে আমরা যে প্রথমে 4078/1000, এটাও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। কেননা যে ভগ্নাংশের লব বড় হর ছোট, সেই ভগ্নাংশকে আমরা
আমরা কি বলবো, আমরা অপকৃত ভগ্নাংশ বলবো। এটাও কিন্তু অপকৃত ভগ্নাংশ, এটাও কিন্তু অপকৃত ভগ্নাংশ। এবার তোমরা লক্ষ্য করবে যে কোনটা তোমাদের সঠিক উত্তর চাইছে। তোমাদের সুবিধা হবে এটা কাটাকাটি না করেও এটা এই সংখ্যাকে তোমরা অ্যান্সারে কনভার্ট করতে পারো। তাহলে এটা কি হলো, এটাও অপকৃত ভগ্নাংশ হলো, এটাও অপকৃত ভগ্নাংশ হলো। যেহেতু আশা করি বোধ হয় তোমাদের এটা হচ্ছে তোমাদের অ্যান্সার রয়েছে, তোমাদের যে প্রশ্নবিচিতার শেষে যে অ্যান্সার রয়েছে সেটাই মূলত এটাই থাকতে পারে। আর লঘিষ্ঠ আকার না করে এটা সাধারণভাবে এটা অপকৃত ভগ্নাংশ রয়েছে। সুতরাং আমরা কি করব, এটা আমরা পেয়ে গেলাম কি অপকৃত ভগ্নাংশ। এবার আমরা কি করব, এই অপকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশ করবো। কীভাবে করবো না, আমরা লবকে হর দিয়ে ভাগ করলে মিশ্র ভগ্নাংশ পেতে পারি। তাহলে লেখো, অতএব অপকৃত ভগ্নাংশ কোনটা হলো, অপকৃত ভগ্নাংশ হলো, অপকৃত ভগ্নাংশ কোনটা হলো সমান 4078/1000। আবার একটা পেলাম কি, আর মিশ্র ভগ্নাংশ, তো মিশ্র ভগ্নাংশ কী হবে, মিশ্র ভগ্নাংশ কী বললাম না, মিশ্র ভগ্নাংশ পেতে হলে অপকৃত ভগ্নাংশকে যদি আমরা লবকে হর দিয়ে যদি ভাগ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশ পেয়ে যাব। তাহলে আমরা 4078কে যদি আমরা 1000 দিয়ে যদি ভাগ করি, 1000 দিয়ে যদি ভাগ করি, সেক্ষেত্রে কিন্তু ভাগফল এবং ভাগশেষ আর ভাজকটা আমাদেরকে সেক্ষেত্রে মিশ্র ভগ্নাংশের কাজ করবে। তাহলে আমরা ভাগ করি 1000 4-এ, 1004 কত হবে 4000,008 কত নামবে 78 নামবে, বুঝছো 78 নেমে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম, এক্ষেত্রে কিন্তু আমাদের যদি মিশ্র ভগ্নাংশ করি, এক্ষেত্রে হলো এই ভাগফলটা হবে কি আমাদের পূর্ণ সংখ্যা, ভাগশেষ হবে লব আর ভাজক হবে হর। তাহলে কত হলো না, এক্ষেত্রে 4 পূর্ণ এটা পূর্ণ সংখ্যা, 4 পূর্ণ লব কত আছে না, ভাগশেষটা লব হবে 78 বাই নিচে 1000, বুঝছো। এটা তোমাদের সঠিক উত্তর হতে পারে। আর এটাও যদি অপকৃত ভগ্নাংশ করো, এটাকে তোমরা কি করবে, এক্ষেত্রে 2339, এটা অপকৃত ভগ্নাংশ অলরেডি হয়ে গেছে। তাহলে একে আমরা যদি মিশ্র ভগ্নাংশ করি, তাহলে 2039কে আমরা কত দিয়ে 500 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হবে 5×4 20, অর্থাৎ 504 কত হচ্ছে 504 কত হচ্ছে 1000 হচ্ছে, 504 2000 হচ্ছে, কত নামলো 39। তাহলে এক্ষেত্রে কত হলো, এক্ষেত্রে 4 পূর্ণ কত হলো 4 পূর্ণ 39/500, কেমন। তাহলে এবার লক্ষ্য করো, এই 78 আর 1000 এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকার করি, এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে সেই একই 39/500 হতো, বুঝেছো। এই অ্যান্সারটা কখনোই ভুল হবে না। তোমরা এটাও করতে পারো, এটাও একটা মিশ্র ভগ্নাংশ হলো, এটাও মিশ্র ভগ্নাংশ হলো, আর এটাও মিশ্র ভগ্নাংশ হলো। তাহলে তোমরা এই প্রসেসে করলেও ভুল হবে না, আর এই প্রসেসে করলেও ভুল হবে না, কেমন। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে দেখো, পরের প্রশ্ন বলা আছে 201.201 আর 200.001 আর 202.003 কে ছোট থেকে বড় সাজাও। অলরেডি লক্ষ্য রাখো, সবসময় মনে রাখবে দশমিক ভগ্নাংশের সংখ্যাগুলো যদি ছোট থেকে বড় সাজাতে বলা হয়, সেক্ষেত্রে ছোট বড়টা বের করবে। লক্ষ্য রাখবে দশমিক সংখ্যা বা দশমিক বিন্দুর আগে যে সমস্ত পূর্ণ সংখ্যা রয়েছে সেগুলো সব পূর্ণ সংখ্যা, অর্থাৎ একের থেকে বড়, কেমন। সমস্ত কিন্তু দশমিকের আগে সবসময় কি হয়, একের থেকে বেশি সংখ্যা থাকে। আর এখানে দেখতে পাচ্ছি 201, দশমিকের আগে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি 201, 200 আর 202। এবার আমরা সহজে চিনে নিতে পারবো কোনটা ছোট। তাহলে দেখতে পাচ্ছি যে এর মধ্যে সব থেকে ছোট কোনটা দেখতে পাচ্ছি আমরা, এই 200টা ছোট। 200.001 পরেরটা দেখার দরকার নেই। যদি আমরা দশমিক বিন্দুর আগের সংখ্যাগুলো যদি আমরা মিলিয়ে নিই, তাহলে পরের সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যাগুলো দেখার প্রয়োজন নেই। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 201, 200 আর 202। এর মধ্যে ছোট কোনটা আছে, 200টা ছোট, আর তারপরে হচ্ছে 201, তারপরে হচ্ছে 202, অর্থাৎ বড় কোনটা হচ্ছে 202টা বড় হচ্ছে। সুতরাং আমরা ছোট থেকে যদি বড় সাজাই, সেক্ষেত্রে কীভাবে লিখবো, এখানে যদি ছোট থেকে বড় সাজাই, সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। দেখো, প্রথমে ছোট থেকে যদি বড় সাজাই, প্রথমে ছোট হবে 200.001 লেস দেন দেবে। এর থেকে বড় কোনটা হবে, এর থেকে বড় হচ্ছে 201.201 লেস দেন, তাহলে হচ্ছে 202.003, বুঝছে। তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে,
একটি বৃত্ত অঙ্কন করো, তার জ্যা ও ব্যাসার্ধ চিহ্নিত করো। চলো আমরা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। যে একটা বৃত্ত অঙ্কন করবো, তোমরা পেন্সিল কম্পাস দিয়ে একটা বৃত্ত অঙ্কন করবে। চলো আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, দেখো এইরকম একটা তোমরা পেন্সিল কম্পাস দিয়ে তোমরা এরকম একটা বৃত্ত অঙ্কন করে নেবে। বৃত্ত অঙ্কন করার মাঝে কেন্দ্র একটা পাচ্ছি, কাঁটার যে দাগ থাকছে সেটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্র বলা হচ্ছে কি, এই বৃত্ত অঙ্কন করে তার জ্যা ও ব্যাসার্ধ চিহ্নিত করতে বলছে। দেখো ব্যাসার্ধ আমরা জ্যা জানি, আমরা জানি ক্লাস 4 থেকে জেনে আসছি জ্যা কোনগুলো হয় না, বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যে সমস্ত রেখা অঙ্কন করা হয় সেই সমস্ত রেখাগুলো কি অ্যাকচুয়ালি কি বলতো, সেগুলো হচ্ছে জ্যা। জ্যা বলা হচ্ছে। এবার লক্ষ্য করো একটা জিনিসের মধ্যে আমরা আলাদা দেখতে পাচ্ছি। দেখো এই এতগুলো যে জ্যা অঙ্কন করেছে না, বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কতগুলো জ্যা অঙ্কন করেছে বলো তো? এর মধ্যে সবথেকে বড় জ্যা কোনটা? এর মধ্যে সবথেকে বড় জায়গা কোন হচ্ছে কেন্দ্র বরাবর, এই যে মাঝখানে যে বিন্দু ছিল না, এই বিন্দু বরাবর যে রেখাটা আমরা অঙ্কন করেছি বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে রেখাটা আমরা টেনেছি, এই রেখাটাকে কি বলা হয়? বৃত্তের বৃহত্তম জ্যা। এটা হচ্ছে শুধুমাত্র বৃত্তের বৃহত্তম জ্যা। আর এই বৃত্তের বৃহত্তম জ্যাকে আমরা কি বলি বলতো? এই বৃত্তের বৃহত্তম জ্যাকে আমরা কি বলি? ব্যাস বলি। কি বলি? ব্যাস বলি। ব্যাস। এবার আমরা কি শিখলাম? যে বৃত্তের বৃহত্তম বৃত্তের বৃহত্তম জ্যাকে আমরা কি বলি? ব্যাস শিখলাম। এবার দেখো ব্যাস শিখলাম। দেখো কেন্দ্র, এটা কেন্দ্র দেখো। এবার তোমরা কিন্তু এটা সবচেয়ে মনে রাখবে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যেদিকে দেখো আরেকটা বৃত্ত অঙ্কন করছে। এই কেন্দ্র থেকে ধরো কেন্দ্র থেকে পরিধি দিকে যতগুলো রেখা অঙ্কন করবে কিন্তু সবগুলো কিন্তু মান সমান হয়, তাই না? সবগুলো মান কিন্তু সমান হচ্ছে। তাহলে যতগুলো রেখা কেন্দ্র থেকে যেদিকে তুমি যে রেখা অঙ্কন করবে পরিধি বরাবর, তার দৈর্ঘ্য কিন্তু সবসময় সমান হয়। এর যদি দৈর্ঘ্য 5 হয়, এরও 5 হবে, এরও 5 হবে, এরও 5 হবে, 5 সেমি করে হবে, 5 সেমি করে হবে। বুঝেছ? তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো রেখা যদি অঙ্কন করো বা টানো, তার মান কিন্তু সর্বদা সমান হবে। এবার লক্ষ্য করো তো, যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, যদি কেন্দ্র থাকলো, সেক্ষেত্রে দেখো এই যে কেন্দ্র বরাবর যে জ্যা বা ব্যাস অঙ্কন করলাম, এই ব্যাস অঙ্কন করলাম, এক্ষেত্রে মনে রাখো যে কেন্দ্র থেকে এই দিকে যতটা দৈর্ঘ্য আছে আর কেন্দ্র থেকে এই দিকেও ততটা দৈর্ঘ্য, বুঝেছ? অর্থাৎ আমরা যদি নামকরণ করি এ, বি আর মাঝে ও যদি দেখি, তাহলে ও এ যেটুকু দৈর্ঘ্য হবে, ও এ যতটুকু দৈর্ঘ্য হবে, ও বিও ততটুকু দৈর্ঘ্য হবে, বোঝা যাচ্ছে? আর ও এ যদি 5 সেমি করি হয়, তাহলে ও বি কিন্তু 5 সেমি হবে, বোঝা যাচ্ছে? এবার টোটাল দেখো তো এবার, এই যে এ অর্থাৎ বৃত্তের পরিধির এক প্রান্ত অর্থাৎ কেন্দ্র বরাবর যে রেখা অঙ্কন করেছি বা যে ব্যাস অঙ্কন করেছি টেনেছি, তার টোটাল দৈর্ঘ্য কত হবে বলো তো? তোমরা বলো তো এই টোটাল দৈর্ঘ্য কত হবে? এই টোটাল দৈর্ঘ্য কত হবে? 5 আর 5 যোগ করলে কত? 10 হবে। অর্থাৎ ব্যাস কত পেলাম আমরা? ব্যাস পেলাম, দৈর্ঘ্যের ব্যাস কত পেয়েছি আমরা? বৃত্তের ব্যাস সমান এই বৃত্তের ব্যাস কত পেয়েছি? 10 সেমি পেয়েছি। 10 সেমি। এবার যদি ব্যাসার্ধ বলা হয়, এবার বলো তো ব্যাসার্ধ কত হবে? এবার দেখো ব্যাসার্ধ মানে কি ভালো করে বোঝার চেষ্টা করো। ব্যাসার্ধ মানে হচ্ছে এই যে ব্যাস ছিল, আমরা যে কেন্দ্র বরাবর যে রেখাটা অঙ্কন করেছি এই ব্যাসের অর্ধেক কি বলা হয়? ব্যাসার্ধ বলি। আর ব্যাসের অর্ধেক কি বলি আমরা? ব্যাসার্ধ। তাহলে অর্ধেক মানে ব্যাস কত ছিল? 10 ছিল, এর অর্ধেক কত হয়? 5 হয়। কিভাবে হয়? আমরা যে কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কিন্তু আমরা কি তার অর্ধেক পাই। 10 এর অর্ধেক মানে কত হচ্ছে? 5। অর্থাৎ 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 হচ্ছে। সবসময় মনে রাখবে, কোনো সংখ্যার অর্ধেক মানে কি, সেই সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেই সংখ্যা তার অর্ধেক পেয়ে যাব। কি বললাম? না কোনো সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেই সংখ্যার অর্ধেক মান পাবো আমরা। তাহলে কত হচ্ছে? 10 কে যদি 2 দিয়ে ভাগ করি তার অর্ধেক মান বা 5 পেলাম। বুঝা যাচ্ছে? এবার ব্যাসার্ধ কত পেলাম? 5 পেলাম। এবার আর কিছু আইডিয়া হয়েছে তোমাদের? ব্যাসার্ধ কোনটা, ব্যাস কোনটা? এবার 0 থেকে আমরা B পর্যন্ত যদি টানলাম, এক্ষেত্রে এটা হবে কি? ব্যাসার্ধ। অর্থাৎ OB ক্ষেত্রে কি হবে? OB বা OA, এই দুটো কিন্তু মান সমান, এই দুটো কিন্তু ব্যাসার্ধ। তাহলে এই দুটোকে কি বলবো আমরা? ব্যাসার্ধ বলবো। কি বলবো? ব্যাসার্ধ বলবো। তাহলে এবার লক্ষ্য করো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা কি বলা হবে? ব্যাসার্ধ বলা হবে। অর্থাৎ এইটুকু আমরা নামকরণ করে দেবো। আমার যদি নতুন করে যদি করি, তাহলে এখানে দেখবো অঙ্কন করে দেবো একটা বৃত্ত, মাঝখানে কেন্দ্রবিন্দু দেবো। এবার এখান থেকে পরিধি পর্যন্ত এইটুকু অঙ্কন করব। আর এটা হচ্ছে ব্যাসার্ধ করবো, সরি হ্যাঁ ব্যাসার্ধ করবো। আর জ্যাটা যে কোনো একটা জায়গায় আমরা জ্যা অঙ্কন করে দিলাম। তাহলে এটাকে বলে দেবে কি? জ্যা বলবে, সাধারণ জ্যা বলবে, জ্যা। এটাকে সাধারণ জ্যা বলবে। আর এটাকে কেন্দ্র মানে কি আমরা জানি কি? ও ধরে নিই, এটা এ দিই। তাহলে ও এ কি? ব্যাসার্ধ বলে দাও। কি? ব্যাসার্ধ। বুঝছে? তাহলে ও এ কি হচ্ছে? ব্যাসার্ধ। আর এই এর নামকরণ করে দাও, এটা হচ্ছে এক্স আর ওয়াই।
তাহলে এক্স ওয়াই কি জ্যা, কী পেলাম আমরা? তাহলে অতএব এক্স ওয়াই হচ্ছে ইকুয়ালস টু জ্যা, এভাবে লিখে দেবে জ্যা, আর ও এ সমান কি হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এইভাবে তোমরা অবশ্যই লিখে দেবে, তাহলে তবে গিয়ে তোমরা সঠিক অ্যান্সার নাম্বারটা পাবে। ঠিক আছে, এবার একটা বৃত্ত অঙ্কন করলে কেন্দ্র একটা দিয়ে ও বিন্দু দিলে, আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা রেখা অঙ্কন করলে, এই ও এই হচ্ছে ব্যাসার্ধ। আর বৃত্তের যে কোনো জায়গায় একটা রেখা অঙ্কন করলাম পরিধি এক প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, কেননা আমি বলেছি কি বৃত্তের যে কোনো জায়গায় পরিধি এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে রেখা অঙ্কন করবে সেগুলোকে কী বলা হয়? জ্যা বলা হয়। ব্যাস, বুঝে গেছে? এগুলো প্রতিটা কিন্তু কী হচ্ছে, এইগুলো লক্ষ্য করো, এগুলোর প্রতিটা কিন্তু কী বলেছে, প্রতিটা কিন্তু হচ্ছে তোমাদের জ্যা, প্রতিটা কিন্তু জ্যা। আর সবথেকে বৃহত্তম জ্যাটা কেন্দ্র বরাবর যায়, সুতরাং কী বলা হয়? ব্যাস বলি। এবার আমি টোটালটা আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। চলো পরের প্রশ্ন যদি দেখি আমরা, পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন বলা আছে চয়েস দেখে দেখো, সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে? সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে? চিত্র এঁকে দেখাও। সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলবো? এটা চিত্র এঁকে দেখাতে বলছে। চলো আমরা দেখি। তাহলে চলো সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে? দেখো, সমকেন্দ্র বৃত্ত অর্থাৎ একটি বৃত্তকে কেন্দ্র করে যখন একাধিক বৃত্ত অঙ্কন করা হবে এবং সেই কেন্দ্রে বরাবর যতগুলো বৃত্ত অঙ্কন করবে ততগুলো বৃত্তের ব্যাসার্ধ কিন্তু ভিন্ন ভিন্ন হবে, ততগুলো বৃত্তের ব্যাসার্ধের মান কিন্তু ভিন্ন ভিন্ন হবে। একে আমরা কি বলি? একে আমরা সমকেন্দ্রিক বৃত্ত বলি। তোমরা কি বলবে? যে একটি বিন্দুকে কেন্দ্র করে যখন একাধিক বৃত্ত অঙ্কন করা হয় এবং প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন তাকে আমরা সমকেন্দ্রিক বৃত্ত বলি। বুঝেছে? এবার তুমি ধরো পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু একটা বিন্দু অঙ্কন করলে পেন্সিল কম্পাস ঠিক একই রকম হবে। দেখো, ধরো নির্দিষ্ট মাপ নিলে, যেটা আমি এখানে পেন্সিল কম্পাস নেই, কাঁটা কম্পাসটা শুধু রয়েছে। দেখো, ধরো তোমরা একটা নির্দিষ্ট মাপ নিয়ে দেখো একটা বৃত্ত অঙ্কন করলে, ধরো এরকম একটা বৃত্ত অঙ্কন করার পর দেখো এর মানটা কিন্তু বিন্দু চেঞ্জ হবে না, এই বিন্দুটা চেঞ্জ হবে না, এই কেন্দ্রবিন্দুটা চেঞ্জ হবে না, এই কেন্দ্র কিন্তু স্থির থাকবে। একে কেন্দ্র করে যখন আমি একটা রাউন্ড পেন্সিল কম্পাস ঘুরিয়ে ফেললাম, এই বিন্দুকে কেন্দ্র করে আবার একটা রাউন্ড, আবার যে এই যে মানটা ছিল না, এই মানটাকে আমরা পেন্সিল কম্পাসটা একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে এর চারদিকে কিন্তু এই কেন্দ্রের স্থান পরিবর্তন হবে না, এই কেন্দ্রের স্থান পরিবর্তন হবে না, এই একই কেন্দ্রে কিন্তু কাঁটা রেখে এর মানটা একটু বৃদ্ধি করে দাও, আবার ঘুরিয়ে দাও। বুঝেছে? তারপরে কি হচ্ছে না, আরেকটা বৃত্ত অঙ্কন করা হয়ে গেল, আবার একটা পেন্সিল কম্পাস একটু বাড়িয়ে দাও, আবার একটা বৃত্ত অঙ্কন করা হলো। তো কতগুলো বৃত্ত পাচ্ছি দেখো, যে এখানে 3টে বৃত্ত অঙ্কন করেছি। দেখো এক্ষেত্রে যদি এরকম 3টে বৃত্ত পরপর অঙ্কন করি একটা কেন্দ্রকে বা একটা বিন্দুকে কেন্দ্র করে, তখন দেখো এর ব্যাসার্ধ কিন্তু, এই যে ও কেন্দ্র যদি ধরি, এর ব্যাসার্ধ দেখো এদিকেটা দেখো, এই শেষ বৃত্তের ক্ষেত্রে এর ব্যাসার্ধ দেখো, আবার 2 নম্বর শেষে 2 নম্বর বৃত্তের ব্যাসার্ধ দেখো, আর এই ভিতরের বৃত্তের ব্যাসার্ধ দেখো, সবগুলো ব্যাসার্ধ কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের হচ্ছে। ধরো যে 5 যদি হয় 5 সেমি, এটা হবে 10 সেমি, এটা হবে 15 সেমি। দেখো প্রতিটা বৃত্তের ব্যাসার্ধ কিন্তু দৈর্ঘ্য অসমান হচ্ছে। সুতরাং এই ধরনের বৃত্ত অঙ্কন করাকে কি বলবো আমরা? সমকেন্দ্রিক বৃত্ত বলবো। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন বলা আছে বর্গক্ষেত্রকে সমকোণী চৌপল কাকে বলে? চলো আমরা এর অ্যান্সারটা করি। এর আগে একটা প্রশ্ন ছেড়ে গেছে। দেখো কোনো ত্রিভুজের একটি কোণের মান 120 ডিগ্রি হলে বাকি দুটি কোণের সমষ্টি কত হবে? চলো আমরা যদি একটি কোণ অঙ্কন করি, ত্রিভুজ অঙ্কন করি,
যদি আমরা একটি ত্রিভুজ অঙ্কন করি, দেখো এক্ষেত্রে আমি এখানে লিখে দিচ্ছি। দেখো যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলি জানি আমরা? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রির বেশি হবে আর 180 ডিগ্রি কম হবে, এইরকম একটা যদি কোণ সম্পন্ন ত্রিভুজ অঙ্কন করি, সেই ত্রিভুজকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ বলি। বুঝেছ? এই কোণটা ধরো 120 ডিগ্রি, এই কোণটা কিন্তু 120 ডিগ্রি। অবভিয়াসলি 120 ডিগ্রি এই কোণটা হয়ে থাকে, কেননা এই কোণটা 90 ডিগ্রি থেকে বেশি হচ্ছে। তাহলে এই কোণটা 120 ডিগ্রি হবে। আমরা নামকরণ করলাম এ বি সি, এই কোণ হচ্ছে 120 ডিগ্রি। আর অপর দুটো কোণ দেখো, অপর দুটো কোণ অবভিয়াসলি সূক্ষ্মকোণ হচ্ছে। অপর দুটো কোণ কিন্তু সবসময় কী হবে? সূক্ষ্মকোণ। যদি একটি স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ ব্যতীত অপর দুটো কোণের যোগ কোণ হবে কিন্তু সূক্ষ্মকোণ হবে। বুঝেছে? অপর দুটো কোণ কিন্তু হবে সূক্ষ্মকোণ। আর সেই দুটো কোণের যোগফল কিন্তু সূক্ষ্মকোণ হবে। সেই দুটো কোণ এমনিতেই সূক্ষ্মকোণ হবে আর সেই দুটো কোণের যোগফলও সূক্ষ্মকোণ হবে। সুতরাং আমরা কী পেলাম? যদি একটি কোণ যদি 120 ডিগ্রি হয়, অপর দুটো কোণের যোগফল কিন্তু কত হবে বলো তো? আমরা তো সহজেই জানি যে যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি তিনটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে যদি আমরা এই 120 ডিগ্রি বাদ দিই, কত হচ্ছে? সেক্ষেত্রে হচ্ছে তোমাদের 60 ডিগ্রি। হচ্ছে কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তোমরা যদি গণিত করো এই ক্ষেত্রে কিন্তু কীভাবে করবে? যে আমরা জানি, তোমরা যদি গণিত করো আমি ভালো করে লিখে দিয়েছি। দেখো যে তোমরা এই চিত্র অঙ্কন করে দেবে, যে লেখো যে আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমষ্টি 180 ডিগ্রি এবং সুতরাং স্থূলকোণী ত্রিভুজের, এটা কিন্তু বলা হচ্ছে, কোনো ত্রিভুজ বলা হয়নি, আমরা কি বলি জানি কি? 120 ডিগ্রি স্থূলকোণী ত্রিভুজ হলো। এখানে প্রশ্ন বলা হচ্ছে বাকি দুটি কোণ হচ্ছে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ, শেষে বলা হচ্ছে বাকি দুটি ত্রিভুজের সমষ্টি কত হবে বলা হচ্ছে। সুতরাং উক্ত ত্রিভুজের একটি কোণ 120 ডিগ্রি হলে অপর দুটো কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি বিযুক্ত কত হচ্ছে? 120 ডিগ্রি সমান কত হচ্ছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে অপর দুটি কোণের সমষ্টি কত হবে? 60 ডিগ্রি পেলাম আমরা, 60 ডিগ্রি পেলাম। অর্থাৎ বাকি দুটি কোণের সমষ্টি কত হবে? 60 ডিগ্রি পেয়েছে। এবার ওই ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ? আমরা জানি যে ত্রিভুজের যে কোনো একটি কোণ যদি 90 থেকে 90-এর বেশি এবং 180-র কম হয়, সেক্ষেত্রে সেই ত্রিভুজটি হবে কি? স্থূলকোণ ত্রিভুজ হবে। দেখতে পাচ্ছি 120 ডিগ্রি হচ্ছে স্থূলকোণ। সুতরাং এখানে 90-এর বেশি আছে, 120টা 90-এর বেশি এবং 180-র কম আছে। সুতরাং এই ধরনের ত্রিভুজের কোণ বা এই কোণ বিশিষ্ট ত্রিভুজটি কী হবে? স্থূলকোণী ত্রিভুজ হবে। তাহলে ত্রিভুজটি হবে স্থূলকোণী হবে। স্থূলকোণী ত্রিভুজ, বুঝছে? স্থূলকোণী ত্রিভুজ হবে, বুঝা যাচ্ছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন যেহেতু আমি আগে থেকে অলরেডি বলে দিয়েছি সমকোণী চৌপল কাকে বলে এবং উদাহরণ দাও। তাহলে উদাহরণ দিতে বলেছে, তাহলে আমরা সমকোণী চৌপলটা এবার লিখি। চলো, যে সমকোণী চৌপল হলো যে ত্রিমাত্রিক, কি বলবে? যে সমকোণী চৌপল হলো, লেখো কি লিখবে না? সমকোণী চৌপল বা কিউবাইড বলা হয়। কি কিউবাইড বলা হয়? সমকোণী চৌপল হলো একটি ত্রিমাত্রিক, এখানে হস্যই কার দেবে, ত্রিমাত্রিক ঘনবস্তু। আমি কেটে দিচ্ছি, আমি আবার লিখছি। ত্রিমাত্রিক ঘনবস্তু
বস্তু যা ছয়টি আয়তাকার পৃষ্ঠ দ্বারা গঠিত, আয়তাকার পৃষ্ঠ দ্বারা গঠিত কেমন? আবার লেখো এর প্রতিটি কোণ সমকোণ। বলো তো সমকোণ কত ডিগ্রি? সমকোণ হয়। একে আয়তঘনও বলা হয়। আর চিত্র হিসেবে কিন্তু আয়তঘন যদি বলা হয় সমকোণী চৌপলকে, সেক্ষেত্রে তোমরা একটা বাক্স এঁকে দিতে পারো, বই এঁকে দিতে পারো, ইঁট এঁকে দিতে পারো। এইরকম সমকোণী চৌপল হবে। কেমন? এরকম একটা সমকোণী চৌপল অঙ্কন করে দাও। তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কিন্তু তোমরা আচ্ছা একটু বড় হয়ে গেছে, তাক চলো আমরা দেখছি। তাহলে এইভাবে সমকোণী চৌপলটা তোমরা অঙ্কন করে দিতে পারো, অসুবিধা নেই। তাহলে এই ক্ষেত্রে এরকম বক্স একটা অঙ্কন করে দেবে, এই বাহুগুলো যোগ করে দেবে। কেমন? বেশ, এটা সমকোণী চৌপল হয়ে গেল। আচ্ছা, সমকোণী চৌপল যেমন ইঁট, আরও একটু ভালো করে করতেও পারো তোমরা। একটা উদাহরণ হিসেবে তোমরা ইঁট দিয়ে দিতে পারো, ইঁট, বই, বাক্স, এগুলো কিন্তু সমকোণী চৌপলের এক্সাম্পল। চলো পরের প্রশ্ন থেকে আমরা, সমকোণী চৌপলটা হয়ে গেছে। এবার আমরা দেখতে পাচ্ছি, এবার পরের প্রশ্ন হচ্ছে ছয়ের দিকের প্রশ্ন। দেখো, একটি চতুস্থলকের মোট তল সংখ্যা কটি হয়? চতুস্থলক মনে করো, চতুস্থলক হলো যে ঘনবস্তুর ভূমি হবে ত্রিভুজাকার, আর তল হবে চারটি, তাকে কি বলা হয়? চতুস্থলক বলা হয়। তাহলে এই তলদেশ কটি হবে? চারটি হবে। তলদেশ কটা হবে? তলদেশ কিন্তু একটি হয়। তলদেশ কটি হলো? আচ্ছা, মোট তল হয় তিন, পাশে তিন হচ্ছে, আর নিচে একটা, মোট চারটি হচ্ছে। চারটি তল, আর তলদেশ কিন্তু সর্বদা একটি। আর ও পার্শ্বতল কটি হবে? তিনটি। পার্শ্বতল কটি হবে? তিনটি। আর এর ভূমির আকার কি হবে? ত্রিভুজাকার হবে। কি হবে? ত্রিভুজাকার। বুঝেছো? ভূমির আকার কি হবে? ত্রিভুজাকার। পরের প্রশ্ন চলো, যে 1 ডজন ডিমের দাম কত হবে? 48 টাকা হলে 19টি ডিমের দাম কত? বলো তো 1 ডজন মানে কতগুলো ডিম? তাহলে আমরা জানি 1 ডজন বলেছে, 1 ডজন সমান কতগুলো হয়? 1 ডজন আশা করি তোমরা অনেকে বলতে পারছো। 1 ডজন সমান কত হবে? 1 ডজন হবে 12টি। 1 ডজন হলো 12টি। তাহলে 12টি ডিমের দাম কত বলা আছে? 48 টাকা। 12টি ডিমের দাম সমান বলা আছে 48 টাকা। 48 টাকা। 12টি ডিমের দাম কত বলা আছে? 12টি ডিমের দাম কত হচ্ছে? 48 টাকা। সুতরাং আমরা একটি ডিমের দাম কত হবে? একটি ডিমের দাম সমান কত হবে? তাহলে একটি ডিমের দাম হলে নিশ্চয়ই আর কম হবে। 12টি ডিমের দাম যে পরিমাণ ছিল, আর 12টা ডিমের দাম 48 টাকা হলে একটি ডিমের দামের ক্ষেত্রে কী হবে? কিন্তু কমে যাবে। সরল সম্পর্ক, সুতরাং কৃষি ক্ষেত্রে কী হবে? ভাগ হবে। অর্থাৎ 48কে আমরা 12 দিয়ে ভাগ করব। আচ্ছা, এবার বলেছে 19টি ডিমের দাম কত হবে? বলেছে কি বলেছে? 19টি ডিমের দাম কত হবে? আমরা ঐকিক নিয়মে গণিতটা করছি কিন্তু। তাহলে 19টি ডিমের দাম কত হবে? তাহলে 48/12 গুণিতক কত বলা হচ্ছে? 48/12 গুণিতক 19। 12 4 48 সমান 4 গুণিতক 19 কত হবে? 9 4 36, 9 4 36, 6 হাতে 1, 4 কে 4 কে 5। আচ্ছা, 9 4 36, 9 4 36, 6 তাহলে 3, 4 কে 4, 5 6 7, কত হচ্ছে? 76 টাকা। কত টাকা হবে? 76 টাকা হবে। কেমন? কটা হলো? 76 টাকা হলো। এবার চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি আছে আমরা দেখি। আমরা বোধহয় 3-এর দাগের প্রশ্ন চলে এলাম। 3-এর দাগের প্রশ্ন কি বলা আছে? 3-এর দাগের প্রশ্ন হচ্ছে,
3 প্রশ্ন আছে, একটি পুতুল তৈরি কারখানায় 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিনের সময় লাগতো। বেশি উৎপাদনের জন্য আরও 2 জন লোককে কাজে নিয়োগ করা হলো। এখন 1 ডজন পুতুল তৈরি করতে কত দিন সময় লাগবে? আর আগের থেকে কত সময় লাগবে? সমস্যা তৈরি করে সম্পর্ক স্থাপন করে সমাধান করো। এবার সমস্যা তৈরি করতে বলছে, অর্থাৎ আমরা টেবিল করে সমস্যা তৈরি করব, তাহলে সম্পর্ক স্থাপন করে সমাধান করব। 3টে স্টেপে আমরা করব। অর্থাৎ একে আমরা তৈরাসিক করে ঐকিক নিয়ম করব। তৈরাসিক পদ্ধতি করে তারপরে তৈরাসিক পদ্ধতিতে টেবিল করব, তারপরে সম্পর্ক স্থাপন করব, তারপরে কী করব? আমরা ঐকিক নিয়মে সমাধান করব। চলো, প্রথমে লিখব আমরা 3 দাগের ক। প্রথমে লিখব আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো, লিখে তোমরা কার মান জানতে চাইছে, কত দিন সময়, দিন সংখ্যা চাইছে এখানে লোক সংখ্যা আছে, এখানে তোমরা লোক সংখ্যা দেবে, লোক সংখ্যা একক কী হবে? একক হবে জন। আর তারপরে দেওয়া আছে সময় আছে, একক কী আছে? দিন আছে। তোমরা টেবিলটা সুন্দর করে ফেলো। প্রথম বলা আছে যে দিন সংখ্যা চাইছে, এই ক্ষেত্রে আমরা কী করতে হবে? প্রথমে 4 জন লোক, 4 জন লোক 1 ডজন পুতুল, এখানে 1 ডজনটা কমন ফাংশন, এটাকে তোমরা স্থির অর্থাৎ স্থির পদার্থ বা স্থির বস্তু বলে ধরে রাখো। তাহলে ধরো যে 1 ডজন পুতুল তৈরি করে 4 জন লোক 12 দিনে। তারপর বলা হচ্ছে যে তাহলে 2 জন লোক যদি কাজে নিয়োগ হয়, 2 জন যদি বেড়ে যায়, অর্থাৎ আগে কত ছিল? 4 ছিল, +2 2 জন বেড়েছে, অর্থাৎ 6 জন লোক যদি বেড়ে যায়, তাহলে ওই 12 ডজন পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে? তাহলে একে আমরা তৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করব। তাহলে প্রথমে আমাদের কী নিয়ম আছে? আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। দেখো সম্পর্ক স্থাপনটা এভাবে করছে, দেখো এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে 4 জন লোক কাজ করছিল, বেড়েছে কত হচ্ছে? 6 জন হয়েছে। যখন কোনো 12 ডজন, কিন্তু 12 ডজন কি স্থির আছে, 12 ডজন পুতুলটা কিন্তু স্থির আছে, 12 ডজন পুতুল কিন্তু তৈরি করতেই হবে, একটা বাড়বে না ও একটা কমবে না, অর্থাৎ স্থির, ধরো স্থির মান। এই 12 ডজন পুতুলকে তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগে। যদি আমরা লোক সংখ্যা বাড়িয়ে দিই, লোক সংখ্যা বাড়লে কি এই 12 দিন লাগবে না কমে যাবে? নিশ্চয়ই কমে যাবে। তাহলে তোমরা কি লিখবে? যে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক ব্যস্ত। কেমন? ব্যস্ত সম্পর্ক। তাহলে সুতরাং এইভাবে আমরা লিখতে পারি যে 1 ডজন পুতুল 4 জন লোক 12 দিনে তৈরি করে। ওই 1 ডজন পুতুল একজন লোক কতদিনে করবে? যদি ওই 1 ডজন পুতুল যদি একজনকে করতে বলা হয়, কি বললাম ভালো করে মন দিয়ে শোনো, 1 ডজন পুতুল 4 জন লোক করে 12 দিনে, কেমন? আর যদি ওই 1 ডজন পুতুল তৈরি করবে, যদি একজন লোক তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু ওই 12 দিনে করবে না বেশি লাগবে? নিশ্চয়ই বেশি হবে। আর বেশি হলে কিন্তু উপরের সংখ্যা দুটো পরস্পরকে গুণ করে দেবে, আর 12 × 4 দিনে তৈরি করে। এবার বলা হচ্ছে 6 জন লোক যদি কাজ করে, ওই 1 ডজন পুতুল 6 জন লোক তৈরি করে কত হবে? তাহলে নিশ্চয়ই কমে গেছে। এক্ষেত্রে লোক সংখ্যা বেড়ে গেছে, সুতরাং কী হবে? দিন সংখ্যা কমবে, কমলে কী হবে? ভাগ হয়। তাহলে 12 × 4 বাই কত হচ্ছে? 6 দিনে তৈরি করবে। তাহলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, কতজন? 8 দিনে। কদিন তৈরি করবে? 8 দিনে, সমান 8 দিনে তৈরি করবে বা করে। তাহলে কত দিনে তৈরি করবে? তাহলে 8 দিনে তৈরি করে। তাহলে এক্ষেত্রে পেলাম কি আমরা? এক্ষেত্রে পেলাম উত্তরটা কি? 8 দিনে।
এরপরে কিন্তু আরেকটা অ্যাডজাস্টমেন্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে গিয়ে যে আগের থেকে কত সময় কমেছে। দেখো আগে সময় লেগেছিল 12 দিন, আগে 12 দিন সময় লাগতো আর এখন লাগছে 8 দিনে। 8 দিনে শেষ করতে পারবে, যেহেতু আমাদের লোক সংখ্যা বেড়ে গেছে, দিন সংখ্যা কমে গেছে, সুতরাং 8 দিনে তৈরি করতে পারবে। তাহলে আগের থেকে কতটা সময় কমেছে বলো তো? আগে ছিল 12 দিনে করতে পারতো, এখন 8 দিনে করছে, তাহলে কতটা সময় কমেছে? তো লিখবে কি, তোমরা বিয়োগ করবে। অতএব প্রথমে অ্যান্সারটা লিখে দাও। প্রথমে দেখো দেখো 1 ডজন পুতুল তৈরি করতে 8 দিন সময় লাগবে। আবার 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 ওই কি বলা হচ্ছে যে আগের থেকে আবার আগের থেকে 12 বিযুক্ত 8 সমান 4 দিন সময় 4 দিন সময় কম লাগবে। বুঝেছে? অ্যান্সারটা তোমাদের এখানে শেষ হলো। তো চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন দেখো যে 14টি পাম্প মেশিন 20 দিনে 200 দিনে 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে, আর 12টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? সমস্যা তৈরি করে সমাধান করো। চলো এটা কিন্তু তোমাদের আগের মডেল স্কুলে সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। দেখো অ্যান্সার দেখো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তোমরা দিয়ে লিখে দিলে। তবে পাম্প মেশিনের সংখ্যা, যেহেতু আমাদের জলের পরিমাণের সংখ্যা চাইছে, জলের পরিমাণটার সংখ্যা চাইছে, সুতরাং আমরা কী করবো যে পাম্প মেশিন ছিল প্রথমে 14টি পাম্প মেশিনটা 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে, তাহলে 20টি পাম্প মেশিন 115 দিনে কত লিটার জল তুলতে পারবে? এটা আমরা প্রথমে আমরা সমস্যা তৈরি করবো যে পাম্প মেশিনের সঙ্গে সংখ্যা স্থির রেখে, পাম্প মেশিনের সংখ্যাটা প্রথমে স্থির রেখেছে, সংখ্যা স্থির রেখে সময়ের সঙ্গে জলের পরিমাণের সম্পর্ক কী হচ্ছে? সরল সম্পর্ক হয়েছে। আবার দেখো আবার সময় বা দিন সংখ্যা স্থির রেখে পাম্প মেশিনের সঙ্গে জলের পরিমাণের সম্পর্ক কত হয়? সরল সম্পর্ক। এটা দুটোই কিন্তু আমরা সরল সম্পর্ক পেয়েছি। সুতরাং আমরা কী করবো যে 14টি পাম্প মেশিন 200 দিনে 14টি পাম্প মেশিন 200 দিনে জল তুলতে পারে 28,000 লিটার, আর 14টি পাম্প মেশিনটা ওই একদিনে জল তুলতে পারে কত হবে? 28/200 লিটার। আর তারপরে হচ্ছে একটি পাম্প মেশিন যদি হয়, এক্ষেত্রে একটি পাম্প মেশিন একদিনে কত জল তুলতে পারবে? তাহলে 28,000/2000 ইন্টু 14, কারণ একটা সরল সম্পর্ক ছিল, 200টা নিচে চলে এসছে, ভাগ হয়েছে। আর এটা কী ছিল? এটাও সরল সম্পর্ক ছিল, এটাও নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 14 নিচে চলে এসছে। আর তারপরে হচ্ছে একটির ক্ষেত্রে কী করলাম? 28,000/200 গুণিতক 14, 200, এটা 200 হবে, 200 গুণিতক 14। আর একটি পাম্প মেশিন 125 দিনে জল তুলতে পারে। আমরা কী করলাম? 125টা কিন্তু এখানে কী সম্পর্ক ছিল? সরল সম্পর্ক। সুতরাং কী হবে? এটা হচ্ছে না, এখানে হবে, এটা হবে ব্যস্ত সম্পর্ক হয়ে যাবে, অর্থাৎ 125টা এখানে গুণ হয়ে যাবে। 125 উপরে গুণ করে দিলে 20টি পাম্প মেশিন 125 দিনে কত জল তুলতে পারে? এই 20টাও তোমরা উপরে গুণ করে দেবে। কী পেলাম আমরা? এক্ষেত্রে কিন্তু কী হলো? গুণ কাটাকাটি করে দিয়েছি, কাটাকাটি করতে কত বেরোলো? 25,000 বেরোলো। কেমন? এটা তোমরা দেখে অ্যান্সারটা করে ফেলো। কেমন? অ্যান্সারটা করে ফেলো তোমরা। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলছে যে দুটি বৃত্তাকার মাঠের প্রথমটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে বলা হচ্ছে 1.5 মিটার ও দ্বিতীয়টি ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ নয়, এখানে একটা ব্যাসার্ধ দেওয়া আছে, একটা ব্যাস দেওয়া আছে। এই দুটো জিনিস খুব কেয়ারফুলি মাথায় রাখবে। ব্যাসার্ধ আর ব্যাস দুটো কিন্তু আলাদা, আর ব্যাসকে তোমরা কখনোই গণিতে প্রকাশ করতে পারবে না, ব্যাসকে ব্যাসার্ধ করে গণিত করবে। তাহলে দুটি বৃত্তাকার মাঠের প্রথমটি ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার ও দ্বিতীয়টির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। দুটি মাঠের ধার বরাবর বেড়া দিলে কোন বেড়ার দৈর্ঘ্য বেশি হবে? দেখো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ দেখতে পাচ্ছি আমরা 1.5 মিটার, অর্থাৎ একের বেশি হচ্ছে। সুতরাং কী হবে? এর অ্যান্সারটা কী হবে বলো তো? এর অ্যান্সারটা তোমরা এভাবে করবে যে ধরো একটা বৃত্ত অঙ্কন করলাম আমরা, যদি একটা বৃত্ত অঙ্কন করি তার ব্যাসার্ধ হচ্ছে, যে লেখো অতএব প্রথম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলা হচ্ছে? দৈর্ঘ্য সমান
1.5 মিটার। আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা হচ্ছে, দ্বিতীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বলা হচ্ছে, ব্যাসার্ধ বলা হচ্ছে, এখানে ব্যাস দিয়েছে, ব্যাসার্ধ বের করতে হলে আমরা 2 দিয়ে ভাগ করব, কত হচ্ছে 2 একে 2, অর্থাৎ 1 মিটার। ক মিটার হবে? 1 মিটার। তাহলে মনে রাখবে যে বৃত্তের ব্যাসার্ধ যত বেশি হবে তার পরিধি তত বেশি হয়। কি বললাম? যে বৃত্তের ব্যাসার্ধ যত বেশি হবে তার পরিধি কিন্তু আচ্ছা বেশি হবে। তোমরা দুটো বৃত্ত অঙ্কন করবে, দুটো মাপ নিয়ে নেবে। এক্ষেত্রে দুটি মাঠের ধার বরাবর বেড়া দিলে কোন বেড়ার দৈর্ঘ্য বেশি হবে? তাহলে এক্ষেত্রে বৃত্তের পরিসীমা আমাদের বের করতে হবে ব্যাসার্ধ দিয়ে। প্রথম বৃত্তটা যদি অঙ্কন করো, এর ব্যাসার্ধ কত বলেছে? 1.5 মিটার। তোমরা স্কেল দিয়ে 1.5 মিটারটা নিয়ে নাও, এটা ধরো 1.5 মিটার। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ বি। আবার একটা বৃত্তের ব্যাসার্ধের তোমরা স্কেল দিয়ে নাও 1 মিটার। 1 মিটার। দেখো 1.5 মিটার বড় হবে না 1 মিটার বড় হবে? আমরা অবশ্যই বুঝতে পারছি এটা হচ্ছে প্রথম বৃত্ত, এটা হচ্ছে দ্বিতীয় বৃত্ত। দেখতে পাচ্ছি কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ বড়, সুতরাং আমরা এই 1.5 সেমি দৈর্ঘ্যে যদি একটা ব্যাসার্ধ অঙ্কন করি, আমরা কাঁটা কম্পাস দিয়ে মাপটা নিয়ে নেব, নিয়ে যদি আমরা রাউন্ড করে দিই তাহলে সেক্ষেত্রে কি দেখবে যে এই বৃত্ত আর এর 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে যদি আমরা রাউন্ড করি, লক্ষ্য রাখবে এর থেকে এর কিন্তু পরিধিটা বড় হবে। মনে রাখবে যার বৃত্তের বলবে যে বৃত্তের ব্যাসার্ধ যত বড়, যে বৃত্তের ব্যাসার্ধ যত বেশি সেই বৃত্তের কি বলা হচ্ছে? এখানে পরিধি বলা হচ্ছে, ধার। সেই বৃত্তের ধার বা পরিধি তত বেশি হবে, বুঝেছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে দুটি বৃত্তাকার মাঠের প্রথমটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে, এটা হয়ে গেছে। ঘরের দিকে দেখো, রবি 50 মিটার 30 সেমি লম্বা ফিতে থেকে দুটি টুকরো কেটে নিল। 50 মিটার 30 সেমি লম্বা ফিতে থেকে দুটি টুকরো কেটে নিল। টুকরো দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 1130 সেমি। দেখো এটা দুটো কিন্তু আলাদা, এটা মিটার দিয়েছে, এটা কিন্তু সেমি দিয়েছে। একটা ফিতার দৈর্ঘ্য বলা হচ্ছে 10.20 মিটার বলা হচ্ছে, একটা ফিতের দৈর্ঘ্য হচ্ছে 1130 সেমি বলা হচ্ছে। আর রবি মোট কত মিটার দৈর্ঘ্যের ফিতে কাটলো ও কত সেমি দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল? তাহলে মোট কত মিটার দৈর্ঘ্যের, এখানে মিটারে চেয়েছে, কত মিটার রবি মোট কত মিটার দৈর্ঘ্যের ফিতে কাটলো ও কত সেমি দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল। বলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু অ্যান্সারটা মোট কত মিটার দৈর্ঘ্যের ফিতে কেটেছে, এখান থেকে আমরা কি করব? মিটারে কনভার্ট করব। মিটার থেকে যতগুলো মান আছে, তাহলে এই যে কতগুলো ফিতে কেটেছে, তাহলে কোন কোন টুকরো বলেছে? 10.20 মিটার বলা হয়েছে একটা টুকরোর দৈর্ঘ্য, আর এটা হচ্ছে 1130 সেমি দৈর্ঘ্যের ফিতে। তাহলে এই দুটোকে টোটাল কি মিটারে কনভার্ট করতে হবে। এটা কিন্তু অলরেডি মিটারে আছে, এটা কিন্তু সেমিতে আছে। এই সেমিকে আমরা কি মিটার করব। মিটার করে দুটোকে যোগ করে আমরা রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটেছে সেটা আমরা পেয়ে যাব। আর এখানে সেমি বলা আছে, এখানে দেখো 50 মিটার 30 সেমি আছে, সুতরাং এটাকে আমরা কি করব? টোটালটাকে আমরা সেমিতে কনভার্ট করব। কনভার্ট করে যত সেমি করেছিলাম সবগুলো কিন্তু আমরা কি করব? বাদ দিয়ে দেবো। বাদ দিলে কত টুকরো পড়ে আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। চলো এটা একটু জটিল প্রশ্ন, তোমরা মাথা কাটিয়ে গুরুত্ব সহকারে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা খাতায় দেবে, কেমন? তাহলে প্রথমে তোমরা কিন্তু বলে দেবে, দেখো প্রথমে রবির ফিতের দৈর্ঘ্য, রবির ফিতের দৈর্ঘ্য সমান কত আছে?
50 মিটার আর 50 মিটার 30 সেমি। বুঝছে? তাহলে কি বলা আছে, রবির ফিতের দৈর্ঘ্য কত বলা আছে, রবির ফিতের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য 50 মিটার 30 সেমি। একে আমরা কি প্রথমে মিটারে কত করে নিতে পারি, আবার সেমিতে করে নিতে পারি। আমরা এখানে যেহেতু সেমির প্রয়োজন হবে সেক্ষেত্রে বা কি 50 মিটার 30 সেমি মানে কি মিটার থেকে সেমিতে নিয়ে গেলে কি হবে, মিটার থেকে সেমি 2 ঘর অর্থাৎ 100 দিয়ে আমরা গুণ করব, কত হবে, তাহলে 1 মিটার সমান কত হয়, কত সেমি হবে বলতো, 1 মিটার সমান 100 সেমি, কিলো ডেকা মিটার ডেসি সেন্টি, 100 সেমি। 1 মিটার সমান যদি 100 সেমি হয় 50 মিটার সমান কত হবে, তাহলে 50 গুণিতক কত হচ্ছে, 50 গুণিতক কত হচ্ছে, 50 গুণিতক 100 100 সেমি বেরোলো, সেমি যুক্ত কত হচ্ছে 30 সেমি ছিল, 30 সেমি সমান তাহলে 150 অর্থাৎ 5 কে 5 3টে 0 5000 হয়ে যাবে, 5000 সেমি প্লাস 30 সেমি সমান কত হলো, সমান 5000 30 সেমি, 5000 30 সেমি। ঠিক আছে, তাহলে রবির ফিতের দৈর্ঘ্য কত বলা আছে, দৈর্ঘ্য 5000 30 সেমি বলা আছে, 5000 30 সেমি। এবার দেখো, এবার আমাদের টুকরো দুটির দৈর্ঘ্য বলা হয়েছে যথাক্রমে, বলেছে রবির, লেখো অতএব রবির কেটে নেওয়া, রবির কেটে নেওয়া ফিতে দুটির দৈর্ঘ্য, ফিতে দুটির দৈর্ঘ্য যথাক্রমে প্রথমটা দৈর্ঘ্য কত বলা আছে, প্রথম ফিতের দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য কত বলা হচ্ছে 20 মিটার, সরি 10.20 মিটার, কেমন। আর এই 10.20 মিটারকে যদি আমরা সেন্টিমিটার করি, সরি সেমিতে করি, তাহলে আমরা কি মিটার থেকে সেমি 2 হয়ে যাচ্ছে, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100 দিয়ে গুণ করলে কি হবে, সেন্টিমিটার পেয়ে যাবো। তাহলে 10.20 গুণিত কত হচ্ছে 100, 100 দিয়ে গুণ করলে সেমিতে কনভার্ট করবো ও সেন্টিমিটারে কনভার্ট করবো, কত হবে, এটা কিন্তু মিটারে ছিল, মিটারকে আমরা সেন্টিমিটার করছে, কত হচ্ছে, আমরা জানি কি 100 দিয়ে গুণ করা বা একের পিঠে যতগুলো শূন্য থাকে সেই ধরনের সংখ্যাগুলো দিয়ে যদি গুণ করি, তাহলে দশমিক সংখ্যা, যেখানে মূল সংখ্যা দশমিক সংখ্যা কিন্তু ডান দিকে সরবে, দিকের পিঠে দুটো শূন্য আছে, সুতরাং কি দশমিকটা 2 ঘর সরে যাবে, অর্থাৎ কত হবে 1020 হয়ে যাবে, অর্থাৎ 1020 সেমি। কত পেলাম, তাহলে 10.20 মিটার মানে কত হবে, 1020 সেমি হবে, বুঝে গেছে, 1020 সেমির সমান হবে। তারপরে দেখো, তারপরে দ্বিতীয় ফিতে এটা হচ্ছে প্রথম ফিতে, 2 নম্বর ফিতে দেখো, দ্বিতীয় ফিতের দৈর্ঘ্য সমান কত বলা হচ্ছে, সমান বলা হচ্ছে 1100 সেমি, কি বলা হচ্ছে 1130 সেমি। তাহলে একে যদি আমরা মিটারে কনভার্ট করি, তাহলে সেমি থেকে যদি মিটার আসি বাম দিকে আসছে, অর্থাৎ 100 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 1130 ভাজিত 100 সমান কত হচ্ছে, সমান দশমিক কত, আচ্ছা দুটো শূন্য কিন্তু আছে, একের পেটে দুটো শূন্য আছে মানে কি দশমিক সংখ্যা শেষে ছিল, যদি আগে আসে 2 ঘর আগে আসবে, 11 দশমিক কত হবে 30 হয়ে গেল, 30 মিটার। তাহলে আমরা দুটো ফিতের একটা সেমিতে মিটার আর সেমি করে পাচ্ছে, দুটো কিন্তু মিটার করে পাচ্ছে, দুটো মিটার পাচ্ছে আর দুটো সেমি করে পাচ্ছে। এবার আমাদের যা প্রশ্ন চাইছে আমরা অ্যান্সার দিতে পারবো। বলা হচ্ছে এখানে রবি মোট কত মিটার দৈর্ঘ্যের ফিতে কাটলো, অতএব প্রথমে লেখো, অতএব রবি মোট ফিতে কেটেছে কত মিটার বলো তো, প্রথমে ছিল কত আছে, রবি মোট কত মিটার ফিতে কেটেছে, এখানে একটা মিটার ছিল, মিটার আছে, এখানেও একটা মিটার আছে, তাহলে কত হবে 10 যুক্ত 10.20 যুক্ত 11.30 মিটারে চেয়েছে, সুতরাং কত হবে, সুতরাং
আমরা যদি এই দুটো দশমিক সঙ্গে যোগ করি তাহলে কত হবে 10.20 সঙ্গে 11.30 কিন্তু আমরা যোগ করব 0, 5, 1, 2 তাহলে 21.50 কত হলো 21.50 মিটার 21.50 মিটার বুঝছেন 21.50 মিটার হয়েছে তাহলে রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটেছে 21.50 মিটার দৈর্ঘ্যের ফিতে কেটেছে বুঝছেন এরপর আমরা কি করব এরপর বলা আছে এর পরের প্রশ্ন হচ্ছে কত সেমি দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল তাহলে সেমিতে তাহলে এটা মিটার বেরিয়েছে একে আমরা সেমিতে কনভার্ট করব অর্থাৎ অতএব 21.50 মিটার সমান কত হবে কত সেমি হবে মিটারকে যদি আমরা সেমি করি 100 দিয়ে কিন্তু গুণ করব মিটারকে যদি আমরা সেমিতে করি ডান দিকে ছড়ছে 100 দিয়ে আমরা কি করব গুণ করব মিটার থেকে যদি সেমি করি তাহলে কত হচ্ছে 100 দিয়ে আমরা গুণ করব কেমন তাহলে 100 দিয়ে গুণ করলে কত হবে তাহলে 21.50 গুণিতক 100 সেমি সমান কত হবে 2150 কিছু সেমি তাহলে 2150 সেমি দৈর্ঘ্যের ফিতে কেটেছে তাহলে রবি মোট কত সেমি দৈর্ঘ্যের ফিতে কেটেছে রবি মোট 2150 সেমি দৈর্ঘ্যের ফিতে কেটেছে তোমরা এখান থেকেও বের করে নিতে পারবো এখানে একটা সেমি পেয়েছি এখানে অলরেডি সেমি ছিল তাহলে কত হচ্ছে 2 1 1 2 হচ্ছে 1 হচ্ছে 2130 এখানে 2100 কত হচ্ছে 30 ছিল এখানে 30 ছিল এখানে 20 ছিল 30 20 কত হচ্ছে 50 আর 1 করতে 1 আর 2 2150 সেমি দৈর্ঘ্য তাহলে কত সেমি দৈর্ঘ্য ফিতে পড়েছে উপরে কিন্তু সেমি পেয়েছে একটা তাহলে রবির মোট ফিতে দৈর্ঘ্য ছিল কত 5030 সেমি দৈর্ঘ্য ছিল ফিতে ছিল তাহলে এখানে লেখো অতএব কত বাদ দেবে তোমরা প্রথমে 5030 থেকে 5030 সেমি থেকে 30 সেমি থেকে 2150 সেমি বাদ দিলে কত হয়েছে সমান 0 করতে 0 5 আর 13 থেকে 5 বদ্ধ আমরা 5030 থেকে 2150 বাদ দেব 0 13 5 5 3 8 80 হচ্ছে তারপরে এখানে কত হচ্ছে 9 থেকে 1 বাদ কত হচ্ছে 8 হচ্ছে এরপরে হচ্ছে এরপরে আছে কত আছে 8 এখানে আছে 4 4 2 বেলা কত হচ্ছে 2 অর্থাৎ 2880 কত হবে 2880 সেমি দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল 2880 সেমি দৈর্ঘ্যের 2880 সেমি দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল বুঝছে ফিতে পড়ে রইল তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর তাহলে আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের 3 রায়মার্টিন প্রশ্নবিদ্যা 3 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম এরপরের ক্লাসে আমি তোমাদের জন্য 4 নম্বর মডেল স্কুলটা নিয়ে আসবো